আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা চলে এসেছি ফিজিক্স সেকেন্ড পেপারের নবম অধ্যায় নিয়ে, যেটার নাম হলো পরমাণুর গঠন ও নিউক্লিয় পদার্থবিজ্ঞান। তো এই অধ্যায়টা এইচএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেক বছরই দেখা যায় এখান থেকে অন্তত একটা হলেও সিকিউ বোর্ডে এসেছে। এমসিকিউ তো রেগুলারই আসে। এমনকি দেখা গেছে একটা অধ্যায় থেকে বোর্ডে ২টা সিকিউও এসেছে, কারণ আমি যে বোর্ডে পরীক্ষা দিয়েছিলাম সেখানে এখান থেকে ২টা সিকিউ এসেছিল। তাই এই অধ্যায়টা অবশ্যই ভালো করে পড়তে হবে। তো আজকে আমরা এই অধ্যায়ের সিকিউ এর জন্য মোটামুটি ইম্পর্টেন্ট থিওরিগুলো পড়বো। এছাড়া এমসিকিউ এর কিছু শর্ট টেকনিকও শিখবো এবং শেষে সিকিউ সলভ করব। তো চলো শুরু করা যাক। তো অধ্যায়ের নাম তো তোমরা দেখেছই, পরমাণুর গঠন ও নিউক্লিয় পদার্থবিজ্ঞান। পরমাণুর গঠন সম্পর্কে জানার জন্য বিজ্ঞানীরা বিভিন্ন সময় বিভিন্ন মডেল প্রদান করেছেন। এর ফলস্বরূপ আমরা ধীরে ধীরে পরমাণুর প্রকৃত গঠন সম্পর্কে জানতে পেরেছি। তো এখানে আমরা থমসনের পরমাণু মডেল সম্পর্কে জানতে পারবো, যেটা প্রথমে রাদারফোর্ড আর বোরেরও আগে থমসন একটা পরমাণু মডেল দিয়েছিলেন, যেটা সঠিক না হলেও এই মডেলটা সম্পর্কে আমাদের একটু জানা দরকার। তো থমসন কি বলেছিলেন সেটার মূল বক্তব্যটা আমরা দেখে নিই। তিনি বলেছিলেন, পরমাণু একটি ধনাত্মক তড়িতাহিত গোলক, আর ইলেকট্রন এতে ছড়ানো ছিটানো থাকে। তার এই বক্তব্যের জন্য এই মডেলটাকে প্লাম পুডিং মডেলও বলা হয়। আমরা এই মডেলের ছবিটা দেখি, তাহলে বুঝতে পারবো। দেখো, তিনি সম্পূর্ণ গোলকটাকে ধরেছেন এটা চার্জ ধনাত্মক, আর তিনি ধরেছেন যে গোলকটার মধ্যে এখানে সেখানে ইলেকট্রন ছড়িয়ে আছে, ঠিক যেমন পুডিং এর ভিতর কিশমিশ ছড়িয়ে থাকে। এই জন্য এই মডেলটাকে প্লাম পুডিং মডেল বলা হয়। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে থমসনের ধারণা সঠিক নয়, অর্থাৎ পরমাণু পুরোপুরি ধনাত্মক তড়িতাহিত না এবং ইলেকট্রন এতে ছড়িয়ে ছিটিয়ে থাকে না। তো এরপর আমরা রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কে জানবো, যেখানে পরমাণু সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানা যায়। তো থমসনের পরমাণু মডেলটা পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না হলেও রাদারফোর্ডের পরমাণু মডেলটা পরীক্ষার জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট। তো এখানে রাদারফোর্ড মেইনলি কি বলেছিলেন এই মডেলে, আর এটার ভিত্তি কি সেই সম্পর্কে আমরা এখন জানবো। তো রাদারফোর্ডের পরমাণু মডেলকে সোলার সিস্টেম অ্যাটমিক মডেল বলা হয়। সোলার সিস্টেম অ্যাটমিক মডেল বলার কারণ হলো, এটাকে তিনি সূর্যের চারপাশে প্রদক্ষিণরত গ্রহের সাথে তুলনা করেছেন। সূর্যের চারদিকে যেমন গ্রহগুলো ঘুরতে থাকে, তার ভাষ্যমতে পরমাণুর মধ্যে ধনাত্মক আধানের চারদিকে ঋণাত্মক আধান প্রদক্ষিণ করে। এজন্য এটাকে সোলার সিস্টেম অ্যাটমিক মডেল বলা হয়। তো রাদারফোর্ড পরমাণু মডেলের ভিত্তি হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তো আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা কি, এর সম্পর্কে আমি পরের স্লাইডে একটু জানবো। তো আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাতে তার সহকারী ছিলেন গাইগার ও মার্স্টেন। এই পরীক্ষা সম্পর্কে আমাদের ২-৩টা ছোট কথা জেনে রাখতে হবে। সেটা হলো, আলফা কণা জিনিসটা আসলে কি। আলফা কণা হলো দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। তো আলফা, বিটা আর গামা সম্পর্কে আমরা এই অধ্যায়ের শেষে আরো বিস্তারিত জানবো। আর এখানে তিনি স্বর্ণপাত ব্যবহার করেছিলেন। সেই স্বর্ণপাতের পুরুত্বটা হচ্ছে 6 × 10⁻⁷ মিটার। এখন কথা হচ্ছে, এই জিনিসটা তোমরা হয়তোবা কেমিস্ট্রিতেও পড়ে থাকবে। সেখানে স্বর্ণপাতের পুরুত্বটা দেওয়া আছে 0.0004 মিলিমিটার। তো এটা খুবই কষ্টদায়ক হলেও কিছু করার নাই। তোমাদের বুঝে নিতে হবে কোন সাবজেক্টে কোন কোয়েশ্চেন এসেছে, আর সেই অনুযায়ী অপশন দেখে অ্যান্সার করতে হবে। ফিজিক্সে আসলে তোমাদের অপশন দেখে বুঝে নিতে হবে যে এটাই অ্যান্সার। আর এখানে তেজস্ক্রিয় পলোনিয়াম ধাতু ব্যবহৃত হয় আলফা কণার উৎস হিসেবে। চলো এখন আমরা পরীক্ষাটা সম্পর্কে একটু দেখে নিই। এই দেখো, এখানে আমরা স্ক্রিনে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা সম্পর্কে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আলফা কণার সোর্স। এই সোর্স থেকে আলফা কণা স্বর্ণপাতের ওপর ফেলা হয়েছে, আর স্বর্ণপাতের চারদিকে এখানে একটা অনুপ্রভা সৃষ্টিকারী পর্দা আছে, সেটা হচ্ছে জিঙ্ক সালফাইডের পর্দা। তো যখন আলফা কণা তিনি ফেললেন স্বর্ণপাতের ওপর, তখন তিনি কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা লক্ষ্য করলেন। কখনো দেখলেন আলফা কণা সোজা চলে যাচ্ছে, কখনো দেখলেন যে সেটা 180 ডিগ্রি কোণে বিপরীতে ঘুরে যাচ্ছে, কখনো দেখলেন সেটা 90 ডিগ্রি কোণে ঘুরে যাচ্ছে। তো এরকম ঘটনা হওয়ার কারণ কি? এরকম ঘটনা হওয়ার কারণ হচ্ছে, পরমাণুর সব জায়গাতে কিন্তু নিউক্লিয়াস থাকে না, পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। পরমাণুর যে জায়গাটায় নিউক্লিয়াস থাকে মাঝখানে, সে জায়গাটা তো ধনাত্মক, কিন্তু তাছাড়া তো বেশিরভাগ জায়গায় ফাঁকা, আর ইলেকট্রনের ভরটাও খুবই নগণ্য। তো আলফা কণা যখন পরমাণুকে আঘাত করে, যখন আলফা কণাটা নিউক্লিয়াসের সাথে সংঘর্ষপ্রাপ্ত হয়, তখন সেটা সম্পূর্ণ বিপরীত দিকে ঘুরে যায়। অথবা যদি নিউক্লিয়াসের কাছাকাছি দিকেও যায়, তাও সেটা দেখা যায় যে অন্তত 90 ডিগ্রি বা অন্য কোণে ঘুরে গেছে। কিন্তু যখন আলফা কণাটা পরমাণুর ফাঁকা জায়গা দিয়ে চলে যায়, তখন সেটা একদম সরাসরি পর্দার ওই পাশে চলে যেয়ে অনুপ্রভা সৃষ্টি করে। তখন বোঝা যায় যে হ্যাঁ, আলফা কণা কোনো বাধা পায়নি। এটার কারণ হচ্ছে, এই ফাঁকা জায়গাতে কোনো বাধা ছিল না। তখন রাদারফোর্ড বুঝতে পারলেন যে পরমাণুর শুধুমাত্র মাঝখানেই
কোনো এমন কিছু আছে যেটা আলফা কণাকে বাধা দিচ্ছে। আর যেহেতু আলফা কণা ধনাত্মক, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস আর ধনাত্মক ধনাত্মক পরস্পরকে বিকর্ষণ করে, সেহেতু তিনি বুঝতে পারলেন যে মাঝখানে, পরমাণুর মাঝখানের জায়গাটা হচ্ছে ধনাত্মক আর চারদিকে ঋণাত্মক আধান প্রদক্ষিণ করে। আর বেশিরভাগ জায়গায় যেহেতু ফাঁকা, তাই দেখা যায় বেশিরভাগ আলফা কণাই এই পর্দা স্বর্ণপাত পার করে পর্দার উপর অনুপ্রভা সৃষ্টি করছে। তো এখান থেকে রাদারফোর্ড এই ডিসিশনগুলো নিতে পারলেন। দেখো এখানে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলও দেখতে পাচ্ছি, যে তিনি বললেন মাঝখানে থাকে নিউক্লিয়াস যেটা ধনাত্মক আধান আর চারদিকে ইলেকট্রনগুলো প্রদক্ষিণ করে। কিন্তু নিউক্লিয়াস সম্পর্কে বলতে পারলেও রাদারফোর্ড কিন্তু আলাদা করে প্রোটন আর নিউট্রন সম্পর্কে এখানে ধারণা দিতে পারেননি। তো দেখে নিই আমরা রাদারফোর্ডের মডেল থেকে আমরা কি কি জানতে পারি আর এখানকার সীমাবদ্ধতা কি কি। তো রাদারফোর্ডের পরমাণু মডেলের মূল বক্তব্য হচ্ছে সমস্ত ধনাত্মক আধান ও ভর পরমাণুর কেন্দ্রে থাকে, একে নিউক্লিয়াস বলে। কিন্তু নিউট্রন আর প্রোটনের সংজ্ঞা তিনি দিতে পারেননি। তারপর তিনি বললেন পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা আর ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। কিন্তু তিনি কক্ষপথগুলোরও সঠিক ব্যাখ্যা দিতে পারেননি, কক্ষপথগুলো সুনির্দিষ্ট কিনা বা কোন কক্ষপথ কত দূরে বা ব্যাসার্ধ কি, তিনি কোনো ধারণাই দিতে পারেন নাই। এরপর দেখি রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো কি কি। পরমাণুর স্থায়িত্ব প্রশ্নবিদ্ধ। এখন পরমাণুর স্থায়িত্ব কেন প্রশ্নবিদ্ধ হচ্ছে? ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারে কোনো ধনাত্মক কণাকে যদি কেন্দ্র করে কোনো ঋণাত্মক কণা ঘুরতে থাকে তাহলে সে শক্তি হারাবে। ইলেকট্রন যদি এভাবে কক্ষপথে ঘুরতে থাকে তাহলে তো সে শক্তি বিকিরণ করতে 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 একসময় ঘোরার ক্ষমতা হারিয়ে নিউক্লিয়াসের উপর পতিত হয়ে যাওয়ার কথা, তাহলে তো পরমাণু ধ্বংস হয়ে যাওয়ার কথা। ব্যাপারটা হচ্ছে যে পরমাণু এভাবে থাকে, এভাবে ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ঘুরে। কিন্তু ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুসারে ইলেকট্রন ঘুরতে 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 এভাবে শক্তি হারিয়ে পরমাণুর উপর সমপতিত হয়ে যাওয়ার কথা, কিন্তু বাস্তবে এটা ঘটে না। আর কেন ঘটে না এটার ব্যাখ্যা রাদারফোর্ড দিতে পারেননি। দ্বিতীয় কথা হচ্ছে কুলম্বীয় বল ও মহাকর্ষীয় বলের তুলনা সঠিক নয়। একটু আগেই বললাম যে রাদারফোর্ড বলেছিলেন যে সূর্যের চারদিকে যেভাবে গ্রহগুলো ঘুরছে ওভাবেই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারদিকে ঘুরছে। এখন সূর্য আর গ্রহ তো চার্জবিহীন, তার মানে তাদের মধ্যে মাত্রই মহাকর্ষ বল কাজ করছে। কিন্তু এখানে কিন্তু একটা ধনাত্মক চার্জ একটা ঋণাত্মক চার্জ, সুতরাং এখানে অবশ্যই স্থির তড়িৎ বল বা কুলম্ব বল কাজ করছে। তো চার্জ যুক্ত জিনিসের সাথে চার্জবিহীন জিনিসের তুলনা মোটেও সঠিক না। দেখতে একই রকম হলেও আসলে দুইটা জিনিস একই না। তো এটা একটা সীমাবদ্ধতা। আর তৃতীয় সীমাবদ্ধতা হচ্ছে কক্ষপথের আকার ও বর্ণালীর সঠিক ব্যাখ্যা দিতে অক্ষম। এখানে পরমাণুতে কেন বর্ণালী সৃষ্টি হয় বা কক্ষপথগুলো সুনির্দিষ্ট কিনা বা কিরকম ব্যাসার্ধ, কোনো ব্যাখ্যা রাদারফোর্ড দিতে পারেননি। তবে হ্যাঁ, এই মডেলটা থেকে প্রথমবার পরমাণু সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেছে। আর যে সীমাবদ্ধতাগুলো ছিল সেগুলো দূর করেছেন বোর। তো চলো এখন আমরা বোরের পরমাণু মডেল সম্পর্কে জানবো। আচ্ছা, বিজ্ঞানী বোর যে পরমাণু মডেল দিয়েছিলেন সেটাকে বোরের পরমাণু মডেল বলা হয়। তো এই মডেলের ভিত্তি হলো কোয়ান্টাম তত্ত্ব। বোরের পরমাণু মডেল থেকে আমরা তিনটা স্বীকার্য পাই। তিনি এই মডেলের সাহায্যে রাদারফোর্ডের ত্রুটিগুলো দূর করেছেন এবং পরমাণু সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। তো তিনি প্রথম স্বীকার্যতে কৌণিক ভরবেগ সম্পর্কে বলেছেন। তিনি বলেছেন কোনো ইলেকট্রন যদি নিউক্লিয়াসের চারদিকে প্রদক্ষিণরত থাকে তাহলে তার কৌণিক ভরবেগ এল দ্বারা প্রকাশ করলে সেটা হবে nh/2π। এখানে এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, সেটা হচ্ছে 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। আর কৌণিক ভরবেগকে এল দ্বারা প্রকাশ করছে 2π, তো ধ্রুবক। এন হচ্ছে এখানে শক্তি স্তরের সংখ্যা বা কক্ষপথের সংখ্যা। আচ্ছা, দ্বিতীয় স্বীকার্যটি যেটা দিয়েছেন সেটা হচ্ছে শক্তি স্তর সংক্রান্ত। তিনি বলেছেন পরমাণুর ইলেকট্রন সমূহ পৃথক পৃথক নির্দিষ্ট ও সুবিধাযুক্ত বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করেন। তো বোর এখানে বলেই দিয়েছেন যে কক্ষপথগুলো সুনির্দিষ্ট হবে আর বৃত্তাকার হবে। আর তৃতীয় স্বীকার্য হচ্ছে কম্পাঙ্ক সংক্রান্ত। কোনো ইলেকট্রন এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে গেলে শক্তির শোষণ বা বিকিরণ ঘটে। অর্থাৎ বোর এখানে একদম ক্লিয়ার করে দিয়েছেন যে ইলেকট্রন যখন পরমাণুতে ঘুরছে, কেন্দ্র করে ঘুরছে, তখন সেটা কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না। কিন্তু যখন দেখা যাচ্ছে যে সেটা এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে উঠলো বা নামলো, তখন সেটা শক্তির শোষণ বা বিকিরণের প্রয়োজন হয়। দেখা যাচ্ছে যখন পরমাণুর ইলেকট্রন যখন অন্য একটা কক্ষপথে উঠবে তখন সেটা শক্তি শোষণ করে অন্য কক্ষপথে উঠে, আর যখন সেই কক্ষপথ থেকে নেমে যায় তখন শক্তি বিকিরণ করে। তো এই জন্যই ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্বানুসারে পরমাণু যেটা অস্থায়ী হওয়ার কথা সেরকম অস্থায়ী হয় না, কারণ এখানে কোনো শক্তি বিকিরণ হচ্ছে না। এই জিনিসটা রাদারফোর্ড ব্যাখ্যা দিতে পেরেছিলেন না।
এখন দেখো কোন ইলেকট্রন এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে গেলে শক্তির শোষণ বা বিকিরণ ঘটে। এখানে সেই শক্তিটাকে ই ধরলে E2 ডিফারেন্স E1, মানে এক কক্ষপথের শক্তি বিয়োগ আরেক কক্ষপথের শক্তি ইকুয়াল টু এইচ নিউ। এখানে নিউ হলো কম্পাঙ্ক আর এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক। তো এই সূত্রটা আমাদের লাগবে। এইচ নিউকে আমরা আরেকটা জিনিসও লিখতে পারি, সেটা হচ্ছে এইচ সি বাই ল্যামডা। এখানে সি হচ্ছে আলোর বেগ, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তো আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। দেখো এখানে বোর পরমাণু মডেলের ছবি দেখা যাচ্ছে। তিনি সুস্পষ্টভাবে বলে দিয়েছেন প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, এভাবে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন ঘুরছে। এখন বোর পরমাণু মডেল সবার প্রথমে পরমাণু সম্পর্কে সঠিক একটা ধারণা দিতে পারলেও এরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। সেটা হচ্ছে শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে এটা প্রযোজ্য। তার মানে এটা হাইড্রোজেনের ক্ষেত্রে প্রযোজ্য, বা হিলিয়াম প্লাসের ক্ষেত্রে প্রযোজ্য, বা লিথিয়াম 2 প্লাসের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু যখনই দেখা যাবে যে একটার বেশি ইলেকট্রন হয়ে গেছে, সেই পরমাণু আর বোরের মডেল দ্বারা ব্যাখ্যা করা সম্ভব না। বর্ণালী রেখাগুলো একক নয়, অনেকগুলো ক্ষুদ্র রেখার সমষ্টি। এখন বোর পরমাণু মডেল বললেন যে পরমাণু শক্তি শোষণ বা বিকিরণ করে, তখনই বর্ণালীর সৃষ্টি হয়। কিন্তু বর্ণালী রেখাগুলো তিনি একক বলেছিলেন, কিন্তু পরে দেখা গেছে বিশ্লেষণ করে যে বর্ণালী রেখাগুলো আসলে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি। তো এটা কেন হলো, এটার ব্যাখ্যা বোরের পরমাণু মডেল থেকে পাওয়া যায় না। আর তৃতীয় সীমাবদ্ধতা হলো কক্ষপথ উপবৃত্তাকারও হতে পারে। তিনি শুধু বৃত্তাকার কক্ষপথের কথা বলেছিলেন, উপবৃত্তাকার কক্ষপথের কথা বলেননি। তো সব মিলিয়ে এগুলোই বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। তবে বোরের পরমাণু মডেল দ্বারা রাদারফোর্ডের ত্রুটিগুলো দূর হয়েছে। তাই আমরা পরমাণু সম্পর্কে মোটামুটি একটা সর্বমোট ধারণাটা বোর থেকেই সর্বপ্রথম পেয়েছি। তো আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। তো এই স্লাইডের সূত্রগুলা খুবই ইম্পর্টেন্ট। এটাকে আমি নাম দিয়েছি মুরগি সূত্র। মুরগি সূত্র বলে এটাকে সবাই কম বেশি জানে, কারণ এখানে সূত্রের মধ্যে হেন দেখতে পাওয়া যায়। তো আসলে সূত্রগুলা কি আর কি জন্য দরকার এখন আমরা একটু জানবো। তো আর যদি পরমাণুর ব্যাসার্ধ হয়, তাহলে পরমাণুর ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হচ্ছে এইচ স্কোয়ার এপসাইলন নট এন স্কোয়ার ডিভাইডেড বাই পাই জেড এম ই স্কোয়ার। এত বড় সূত্র মুখস্থ না করে নিচের টুকু মনে রেখে উপরে মনে রাখবা মাঝে বাদে মুরগি বর্গ। দেখো এপসাইলন নটের ওপর কোনো স্কোয়ার নেই, এইচ আর এন এর ওপর স্কোয়ার আছে। এভাবে মনে রাখবা মাঝে বাদে মুরগি বর্গ ডিভাইডেড বাই পাই জেড এম ই স্কোয়ার। এখানে এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এপসাইলন নট হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদন যোগ্যতা, এন হচ্ছে কক্ষপথ সংখ্যা, পাই তো ধ্রুবক, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা। সেখানে যদি হাইড্রোজেন থাকে তাহলে 1 হবে, হিলিয়াম থাকলে 2 হবে, এরকম। এম হচ্ছে ইলেকট্রনের ভর, আর ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। এখন দেখো এখান থেকে আমরা একটা শর্টকাট সূত্র বের করেছি, সেটা হচ্ছে এন স্কোয়ার বাই জেড ইন্টু আর নট। আর নটটা আসলে কি দেখো, এখানে আমরা এন স্কোয়ার আর জেড কে বাদ রেখে বাকিটুকু যদি ক্যালকুলেশন করি, বাকি সবটুকু এটুকু এটুকু আর এটুকু যদি ক্যালকুলেশন করি, তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে আর নট। এন স্কোয়ার জেড হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে যদি প্রথম কক্ষপথ ধরি, তাহলে এন এর মান 1 হচ্ছে, জেড এর মানও 1 হচ্ছে। তার মানে আমরা থাকে কি শুধু আর নট পাচ্ছি। আর নটটা আসলে কি, আর নট হলো হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। তো এই আর নটের সাহায্যে তোমরা খুবই ইজিলি এন স্কোয়ার বাই জেড ইন্টু আর নট সূত্র দিয়ে যে কোনো ব্যাসার্ধ বের করতে পারবা, দ্বিতীয় তৃতীয় চতুর্থ যে কোনো ব্যাসার্ধ বের করতে পারবা। আর নটের মানটা মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম। আর 1 অ্যাংস্ট্রম মানে তো 10⁻⁻10 মিটার। তো আর নটের মানটা মনে রাখলে তোমরা খুবই ইজিলি এমসিকিউতে এটা করতে পারবা। একইভাবে বেগের ক্ষেত্রে আর শক্তির ক্ষেত্রে আমরা এরকম শর্টকাট দিব। ও দেখো বেগের সূত্রটা হচ্ছে জেড ই স্কোয়ার নিচে 2টা মুরগি, এভাবেই মনে রাখবা, তাহলে ইজিলি মনে থাকবে। একইভাবে আমরা যখন জেড আর এন কে বাদ রেখে বাকিটুকু ক্যালকুলেশন করব, আমরা ভি নট পাবো। আর ভি নটের মান হচ্ছে হাইড্রোজেনের প্রথম কক্ষপথে ইলেকট্রনের বেগ, সেটা হচ্ছে 2.18 × 10⁶ মিটার পার সেকেন্ড। এটা ইউজ করেও আমরা এমসিকিউতে করতে পারবো। আর শক্তির সূত্র হচ্ছে, এটা একটু কঠিন, সেটা হচ্ছে মাইনাস জেড স্কোয়ার এম e⁴ ডিভাইডেড বাই 8টা মুরগির বর্গ। এভাবেই মনে রাখবো 8টা মুরগির বর্গ। এখানেও আমরা সেম টু সেম জেড স্কোয়ার আর এন স্কোয়ার বাদ দিয়ে বাকিটুকু ক্যালকুলেশন করলে ই নট পাই। আর ই নটের মান হলো 13.6 ইলেকট্রন ভোল্ট।
এখন এখানে একটু কথা আছে, সূত্রের আগে আমরা মাইনাস কেন ব্যবহার করলাম? সূত্রের আগে মাইনাস ব্যবহারের কারণ হলো শক্তি অসীমে শূন্য হয়, আর অসীমে শক্তি শূন্য তার মানে বোঝায় পরমাণুতে ইলেকট্রন আবদ্ধ আছে। তাই অসীম থেকে আমরা যত নিচের দিকে আসবো জিনিসটা আসলে নেগেটিভ হবে, এই জন্য এখানে একটা নেগেটিভ চিহ্ন ব্যবহার করা হয়। আর যদি কখনো পরীক্ষার প্রশ্ন আসে, এমসিকিউতে প্রায়ই আসে যে হাইড্রোজেনের প্রথম স্তর বা ভূমি স্তরের শক্তির মান কত, সেটা অবশ্যই অ্যান্সার করতে হবে -13.6 ইলেকট্রন ভোল্ট। আমি এখানে মাইনাসটা দিইনি, কারণ এখানে আমি সূত্রের আগেই মাইনাস ব্যবহার করেছি, এজন্য আমি ই নটের মানটা দেখিয়েছি 13.6 ইলেকট্রন ভোল্ট। এখন এগুলো, এই তিনটা মান আর নট, ভি নট আর ই নট অবশ্যই এমসিকিউ এর জন্য মুখস্থ রাখতে হবে। সিকিউ এর জন্য কেন মুখস্থ রাখতে হবে আমি বলি। এই ক্যালকুলেশন গুলো কিন্তু অনেক বড়, তো ক্যালকুলেশন গুলো বড় করে অনেক সময় দেখা যায় যে উত্তর বের করতে সমস্যা হয় বা ছোটখাটো ভুল হয়ে যায়। তো তখন এই শর্টকাট গুলো দিয়ে উত্তরটা বের করে মিলিয়ে দেখতে পারবা যে তোমার উত্তরটা ঠিক আসছে কিনা। যদি কাছাকাছি যায় বা মিলে যায় তাহলে বুঝবা যে তোমার সিকিউ এ কোনো ভুল নাই। তো আমরা পরের স্লাইডে চলে যাই। দেখো, আমি পরের স্লাইডে তোমাদের একটা ওয়ার্নিং দিয়েছি, বলেছি সূত্রগুলোর যাবতীয় ক্যালকুলেশন ভেঙে ভেঙে করতে হবে, না হলে অ্যান্সার 0 আসবে। কেন 0 আসবে এখন আমি একটু বুঝাই। আমরা আগের স্লাইডে ফিরে যাই। দেখো, প্লাঙ্কের ধ্রুবকের মান কত? প্লাঙ্কের ধ্রুবকের মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। পাওয়ার অনেক ছোট না, -34। আবার এপসাইলন নটের উপরেও পাওয়ার হচ্ছে -12। ইলেকট্রনের চার্জের উপরও পাওয়ার হচ্ছে -19 এর উপর স্কোয়ার। সব মিলিয়ে দেখো, এত ছোট ছোট পাওয়ার যখন গুণ হবে ক্যালকুলেটর, তখন দেখবে যে পাওয়ারটা অতিরিক্ত ছোট হয়ে আসছে, তখন সেটাকে টেন্ডস টু 0 ধরে নেবে, তখন অ্যান্সার ডাইরেক্ট 0 আসবে। তো এটার জন্য ভেঙে ভেঙে ক্যালকুলেশনের সিস্টেমটা হচ্ছে প্রথমে ভাগ করে নিবা, মানে এমন কিছু দিয়ে ভাগ করে নিবা যাতে পাওয়ারটা বড় হয়ে যায়। যেমন এখানে যেমন এখানে 10⁻⁻34 এর উপর স্কোয়ার হচ্ছে, তুমি তাহলে এপসাইলন নট আর এখন গুণ দিও না, তুমি নিচে ইলেকট্রনের চার্জ স্কোয়ার দিয়ে ভাগ করো, তারপর তুমি আবার এপসাইলন নট দিয়ে গুণ দাও। আর বাকিগুলো তো ছোট ছোট, এগুলো নিয়ে সমস্যা হবে না। তো এইভাবে ক্যালকুলেশনটা একটু ধাপে ধাপে করবা, না হলে দেখবা ক্যালকুলেটর 0 দিয়ে দিচ্ছে, তখন কিন্তু ভয় পাওয়া যাবে না যে অঙ্ক ভুল করলাম বা কিছু, এরকম না। এই জিনিসটা একটু সাবধানে করতে হবে সিকিউ এর জন্য। আচ্ছা, এখন আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকের দিকে চলে যাচ্ছি অধ্যায়ে, সেটার নাম হচ্ছে তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা আসলে কি? তেজস্ক্রিয়তা হলো এক ধরনের স্বতঃস্ফূর্ত ঘটনা যেখানে পরমাণু আপনা আপনি ভেঙে বিভিন্ন রশ্মি বিকিরণ করে। এই রশ্মিগুলো হলো আলফা, বিটা আর গামা রশ্মি। এখন আলফা, বিটা আর গামা রশ্মি কিছু বৈশিষ্ট্য আছে, ওগুলো আমরা একটু পর দেখব। তো প্রকৃতিতে সর্বোচ্চ সংখ্যক প্রোটন সমৃদ্ধ স্থায়ী নিউক্লিয়াস হচ্ছে বিসমাথ, আর বিসমাথের পারমাণবিক সংখ্যা হচ্ছে 83। তার মানে 83-র উপর যাদের পারমাণবিক সংখ্যা 84, 85, 86 থেকে আরো উপরে, তারা সম্পূর্ণ তেজস্ক্রিয় পদার্থ। তারা ভেঙে যায় এবং বিভিন্ন রশ্মি বিকিরণ করতে থাকে। তো তেজস্ক্রিয়তার একক সম্পর্কে আমাদের জানতে হবে। তেজস্ক্রিয়তার এখানে আমি 3টা একক লিখেছি, সেটা হচ্ছে বিজ্ঞানী হেনরি বেকারেলের নামে একটা একক, সেটা হচ্ছে 1 বেকারেল ইকুয়াল টু 1 বিয়োজন পার সেকেন্ড। মানে প্রতি সেকেন্ডে যদি একটা পরমাণু ভেঙে যায় বা, তাহলে সেটাকে মানে আমরা বলবো 1 বেকারেল। এখন 1 কুড়ি কি? 1 কুড়ি এটাও খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ আর সিকিউতেও অনেক সময় কুড়ি একক দিয়ে প্রশ্ন আসে। তো এটা মনে রাখতে হবে, 1 কুড়ি ইকুয়াল টু 3.7 ইন্টু 10⁻10 বেকারেল বা 3.7 ইন্টু 10⁻10 বিয়োজন পার সেকেন্ড। এখন এখানে আমি আরো একটা একক যোগ করেছি, সেটা হচ্ছে রাদারফোর্ড। এটা ইসাক স্যারের বইয়ে নাই, কিন্তু একবার বোর্ড কোশ্চেনের ক নাম্বারে এসেছিল যে 1 রাদারফোর্ড বলতে কি বুঝো। তো 1 রাদারফোর্ড মানে হচ্ছে 10⁻6 বেকারেল, এটাও তোমরা মনে রাখবা। তো এই 3টা একক তোমরা দেখে নিবা। এখন আমরা চলে যাচ্ছি ক আর খ নাম্বারের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা সূত্রতে, যেটার নাম হলো তেজস্ক্রিয়তার ক্ষয় সূত্র। ও দেখো কি বলে, কোনো মুহূর্তে তেজস্ক্রিয় পরমাণুর ভাঙন বা অবক্ষয়ের হার ওই সময় উপস্থিত অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। এটা খুবই বেশি আসে ক খ নাম্বারে, আর এটা হুবহু লিখতে হয়, অনেক সময় এটা প্রতিপাদনও আসে। তো অক্ষত পরমাণু সংখ্যার সমানুপাতিক, অক্ষত পরমাণু সংখ্যাকে যদি আমরা ক্যাপিটাল এন ধরি, তাহলে তেজস্ক্রিয় পরমাণুর ভাঙন বা অবক্ষয়ের হার মানে -dN/dt সমানুপাতিক হচ্ছে n। সমানুপাতিক চিহ্ন তুলে দিলে তো অবশ্যই একটা ধ্রুবক আসবে, সেই ধ্রুবকটা হচ্ছে ল্যামডা। ল্যামডা হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক।
এই ক্ষয় ধ্রুবক থেকে আমরা বুঝতে পারি যে একটা পরমাণুর তেজস্ক্রিয়তাটার মাত্রা কিরকম, সেটার অর্ধায়ু কিরকম, এগুলো সম্পর্কে আমরা পরের স্লাইডে জানবো। তো সেখান থেকে আমরা এই সূত্রটা প্রতিপাদন করতে পারি, dn/n = -λ × dt। আর এখান থেকে যে সূত্রগুলো বের হয়েছে সেগুলো সিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ও পরের স্লাইডে আমরা সূত্রগুলো দেখে নিচ্ছি। সূত্রগুলি দেখো, n = n0 e⁻⁻λ × t। এখানে n কি? n হচ্ছে বর্তমান পরমাণুর সংখ্যা, মানে অবশিষ্ট পরমাণুর সংখ্যা। আর n0 হচ্ছে আদি পরমাণুর সংখ্যা, মানে আগে যতখানি ছিল। ই তো হচ্ছে লনের উল্টা, এটা ক্যালকুলেটরে তোমরা পাবা। ল্যামডা আমরা একটু আগেই পড়লাম, ক্ষয় ধ্রুবক। আর স্মল টি হচ্ছে অতিবাহিত সময়। তো এই সূত্র দিয়ে আমরা বের করতে পারবো যে কত সময় পর কতখানি পরমাণু অবশিষ্ট আছে বা ভেঙে গেছে। আর ডব্লিউ আর ডব্লিউ0 আমরা এখানে ইউজ করতে পারবো। সেখানে ডব্লিউটা হচ্ছে ভর, অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা না দিয়ে যদি ভর দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্র ইউজ করতে পারবো, একদম সিমিলার। আর এ হচ্ছে সক্রিয়তা, অনেক সময় ভর বা পরমাণুর সংখ্যা না দিয়ে প্রশ্নে সক্রিয়তা কথাটা ব্যবহার করে, তখন আমরা এ আর A0 ইউজ করব। কিন্তু তিনটা সূত্র মেইনলি একই, আর এটা আমরা সবসময় ব্যবহার করতে পারবো। এখন আমরা অর্ধায়ুর কনসেপ্টে চলে আসি। অর্ধায়ু নামটা শুনলেই বোঝা যাচ্ছে অর্ধেক আয়ু, অর্থাৎ আমার কাছে যতখানি পরমাণু ছিল সেটা ঠিক অর্ধেক ক্ষয় হয়ে যেতে যে সময় লাগবে সেটাকেই বলা হচ্ছে অর্ধায়ু। তো দেখো, আমি এখানে একটা চিত্র আঁকিয়েছি। প্রথমে আমার কাছে ছিল সম্পূর্ণ এক অংশ। অর্ধেক সময়, অর্ধায়ুকে আমরা t½ দ্বারা প্রকাশ করি। t½ সময় অতিক্রমের পর যতখানি থাকছে সেটা হচ্ছে হাফ অংশ। আরো t½ সময় যখন চলে গেল তখন আমার কাছে থাকলো 1/4 অংশ। এই জিনিসটা কিন্তু চলমান, চলতে থাকবে, কারণ আরো t½ সময় যাবে, তখন সেটা হবে 1/8, তারপর হবে 1/16, এভাবে চলতে থাকবে। তার মানে কি একটা জিনিস বুঝতে পারলা যে তেজস্ক্রিয়তা কিন্তু অসীম বা অফুরন্ত বিক্রিয়া, এটা সারা জীবন চলতে থাকে। কারণ তুমি কোনো কিছুকে ভাগ করতে করতে থাকবা, কিন্তু সেটা কি জিরো হবে? খুব কমে যাবে, কিন্তু জিরো কিন্তু হবে না। তার মানে তেজস্ক্রিয়তা কিন্তু একটা স্বতঃস্ফূর্ত ঘটনা, আর এটা অনন্তকাল চলে। তো অর্ধায়ুকে আমরা t½ দিয়ে প্রকাশ করছি, আর t½ এর সূত্র হচ্ছে ln2/λ, যেখানে ল্যামডা হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক, আমরা পড়েছি। আর ln2 এর মানটা তোমরা ক্যালকুলেটরে বের করতে পারবা, তবে এই মানটা মুখস্থ রাখা ভালো, সেটা হচ্ছে 0.693। এমসিকিউ এর জন্য এই মানটা মুখস্থ রাখবা। এখন গড় আয়ু বলতে আমরা মোটামুটি একটা ধারণা যে পরমাণুটার আয়ুষ্কাল কত, তো সেটাকে টাউ দ্বারা প্রকাশ করা হয়। আর গড় আয়ু হচ্ছে ঠিক ক্ষয় ধ্রুবকের বিপরীত, মানে 1/λ। তো এই দুইটাকে ভাগ করে আমরা গড় আয়ু আর অর্ধায়ুর মধ্যে সম্পর্ক পাবো, সেটা হচ্ছে t½ = ln2 × টাউ। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসে এমসিকিউতে যে গড় আয়ু আর অর্ধায়ুর অনুপাত কত, বা অর্ধায়ু আর গড় আয়ুর অনুপাত কত। তো তোমরা দেখবা অর্ধায়ু আর গড় আয়ুর অনুপাত বললে সেটা আসবে ln2, বা গড় আয়ু আর অর্ধায়ুর অনুপাত বললে সেটা আসবে 1/ln2। তো এই জিনিসটা একটু সাবধানে দেখবা যে অ্যান্সারটা ln2 হচ্ছে বা 1/ln2 হচ্ছে কিনা। এমসিকিউ এর জন্য এটা একটু খেয়াল রাখবা। এখানে আমরা একটা প্রবলেম দেখতে পাচ্ছি তেজস্ক্রিয়তা থেকে। তো কি করে ক্যালকুলেটর ছাড়া এটা মুখে মুখে করে ফেলা যায় সেটা আমরা এখন দেখব। এক খণ্ড তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 16 বছর। কত বছর পর পদার্থটির 31/32 অংশ ক্ষয়প্রাপ্ত হবে? দেখো, 31/32 অংশ যদি ক্ষয়প্রাপ্ত হয়, তার মানে অবশিষ্ট থাকছে কত? 1 - 31/32। এটা মুখে মুখে বোঝা যাচ্ছে যে 1/32 অবশিষ্ট থাকছে। এখন দেখো, এটা কত ইজিলি ক্যালকুলেটর ছাড়া করে ফেলা যায়। ধরো তোমার প্রথমে ছিল 1, তোমার 16 বছর গেল, মানে t½ সময় গেল, কত থাকলো? হাফ। আরো 16 বছর গেল, কত থাকলো? 1/4। আরো 16 বছর, 1/8। আরো 16 বছর, 1/16। আর ফাইনালি আরো 16 বছর পর থাকে 1/32। এখানে কতবার 16 বছর গেল দেখো তো? 1, 2, 3, 4, 5। তার মানে 5 বার 16 বছর বা 5 বার অর্ধায়ু যাওয়ার পর তোমার 1/32 অংশ অবশিষ্ট থাকে। তার মানে উত্তরটা হচ্ছে কি 5 × 16 = 80 বছর। তার মানে 80 বছর পর এটা 31/32 অংশ ক্ষয়প্রাপ্ত হবে, বা 1/32 অংশ অবশিষ্ট থাকবে। আমি এখানে বোর্ডে লিখে দেখাতে যত সময় লাগলো, এটা মুখে মুখে করতে এর চেয়েও তাড়াতাড়ি হয়ে যাবে। আর এমসিকিউতে অঙ্কগুলো খুবই বেশি আসে। তোমরা কয়েকদিন পর যখন অ্যাডমিশন দিবা, হাতে যখন ক্যালকুলেটর থাকবে না, তখন বুঝবা যে এভাবে মুখে মুখে ক্যালকুলেশনের গুরুত্বটা কতখানি।
তো আমি একটু আগেই বলেছিলাম যে আলফা বিটা আর গামা রশ্মি বিকিরিত হয় কোনো তেজস্ক্রিয় পদার্থ থেকে। তো আলফা বিটা আর গামার কিছু বেসিক বৈশিষ্ট্য আছে আর তুলনা আছে। বই অনেকগুলো বৈশিষ্ট্যই আছে, সবগুলো তোমাদের এইচএসসির জন্য লাগবে না। যেগুলো লাগবে আমি ওখানে এগুলো লিখে দিয়েছি। তো আলফা কণার পরিচয় আমি প্রথমেই বলেছিলাম যে এটা হচ্ছে দ্বি আয়নিত বা দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস বা হিলিয়াম পরমাণু। এখন বিটা রশ্মিটা কি? বিটা রশ্মি কিছুই না, বিটা রশ্মি হচ্ছে ইলেকট্রনের ফ্লো। ইলেকট্রনের ফ্লোকেই বিটা রশ্মি বলে, আর কিছুই না। এজন্য বই এভাবে বলেছে যে ঋণাত্মক তড়িৎযুক্ত কণার সমষ্টি বা ইলেকট্রনে আর কি। আর গামা রশ্মি সম্পর্কে তোমরা আগেও পড়েছো, হচ্ছে গামা, ইউভি রে, ভিজিবল রে, এক্স রে। তো এটা আসলে এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা আলো। সোজা কথায় গামা রশ্মি হচ্ছে এক ধরনের আলো। এখন ভর কত? আলফা রশ্মির ভর হচ্ছে 6.6 × 10⁻27 কেজি, আর চার্জ হচ্ছে +3.2 × 10⁻9 কুলম্ব। তো এটা মুখস্থ রাখার কোনোই দরকার নাই। দ্বি ধনাত্মক হিলিয়াম মানে বুঝতেই পারছো, চার্জ হচ্ছে +2, মানে একটা ইলেকট্রনের চার্জকে 2 দিয়ে গুণ করবা, সামনে প্লাস দিবা, তাহলেই চার্জ পেয়ে যাবা। আর নিচে 2 উপরে 4, তার মানে 2টা প্রোটন আর 2টা নিউট্রনের ভরকে, প্রোটনের নিজস্ব ভর আর নিউট্রনের নিজস্ব ভরকে গুণ করলেই তোমরা এই ভরটা পেয়ে যাবা। মুখস্থ রাখতে পারলে ভালো, না হলে কোনো দরকার নেই, এমনিও বের করা যাবে। তারপর ইলেকট্রনের ভরই হচ্ছে বিটা রশ্মির ভর, যেহেতু এটা ইলেকট্রনের ফ্লো 9.1 × 10⁻31 কেজি। আর চার্জ হচ্ছে ইলেকট্রনের চার্জ, সেটা হচ্ছে 1.6 × 10⁻19 কুলম্ব। আর গামা রশ্মি যেহেতু একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটার কোনো ভরও নাই, চার্জও নাই, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তো এখন দেখো, আলফা রশ্মি বৈদ্যুতিক ও চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়। বৈদ্যুতিক আর চৌম্বক ক্ষেত্র দ্বারা কোন জিনিসটা বিক্ষিপ্ত হবে? যেই জিনিসের চার্জ আছে সেটা। তো আলফা রশ্মি তো অবশ্যই 2টা ধনাত্মক চার্জ আছে, এটা খুবই স্বাভাবিকভাবে বিক্ষিপ্ত হয়। বিটা রশ্মিও অবশ্যই বিক্ষিপ্ত হয়, কারণ এটারও নেগেটিভ চার্জ আছে। কিন্তু গামা রশ্মি আমরা এখনই দেখলাম কোনো চার্জ নাই, সুতরাং এটা বিক্ষিপ্ত হয় না। এটা হচ্ছে গামা রশ্মি আলফা বিটার সাথে পার্থক্য। এখন আয়নায়ন ক্ষমতা আর ভেদন ক্ষমতা এই জিনিসটা গুলায়। তো আয়নায়ন ক্ষমতাটা মনে রাখবা, আতে আলফা আতে আয়নায়ন, দুটাই হচ্ছে বেশি। আয়নায়ন ক্ষমতাটা আলফা রশ্মির সবচেয়ে বেশি, বিটা রশ্মির মাঝামাঝি, আর গামা রশ্মির সবচেয়ে কম। আর ভেদন ক্ষমতা হচ্ছে আয়নায়ন ক্ষমতা ঠিক উল্টা। গামা রশ্মি যেহেতু একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এটা অনেক পুরো পাতকেও খুব ইজিলি ভেদ করে যেতে পারে, তাই গামা রশ্মির এই যে ভেদন ক্ষমতাটা সবচেয়ে বেশি। সে জিনিসটা বিটা এর ঠিকই মাঝামাঝি, আর আলফার হচ্ছে সর্বনিম্ন ভেদন ক্ষমতা। তো এই জিনিসটা তোমরা একটু দেখবা। আর লাস্টে এটা মেইনলি পার্থক্য না, ফটোগ্রাফিক প্লেটের রিঅ্যাকশন আর প্রতিপ্রভা তিনটাই করে। তিনটাই, আলফা বিটা গামা তিনটাই ফটোগ্রাফিক প্লেটের বিক্রিয়া করে আর প্রতিপ্রভা সৃষ্টি করে, বিভিন্ন পর্দার উপর তাদেরকে ফেললে তার প্রতিপ্রভা সৃষ্টি করে। তো আলফা বিটা গামার এই বৈশিষ্ট্যগুলো একটু জেনে রাখবো পরীক্ষার জন্য। আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। তেজস্ক্রিয় ক্ষয়ের সরণ সূত্র, এটাও এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, যে কোনো পরমাণু থেকে আলফা কণা বের হয়ে গেলে কি হয় আর বিটা কণা বের হয়ে গেলে কি হয়। আলফা বিঘটনের সূত্রটা দেখো। আলফাটা আসলে কি? আমি একটু আগেই বললাম যে আলফাটা হচ্ছে দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। তার মানে এটার ভর হচ্ছে 2, সরি, এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 2 আর ভর হচ্ছে 4। এখন কোনো জায়গা থেকে যদি, কোনো পরমাণু থেকে যদি আলফা কণা বের হয়ে যায়, যেহেতু এটার পারমাণবিক সংখ্যা 2, তাহলে এই পরমাণুরও পারমাণবিক সংখ্যা থেকে 2 বিয়োগ হয়ে যাবে। আর ভর সংখ্যা যেহেতু আলফা কণার 4, তাই ভরও এখান থেকে 4 মাইনাস হয়ে যাবে। তো দেখো এখানে একটা উদাহরণ লিখেছি, রেডিয়াম 88 226 থেকে যখন একটা আলফা কণা বের হয়ে যাবে, তখন রেডিয়াম থেকে 2টা প্রোটন কমে যেয়ে সেই পরমাণুটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে রেডন, যেটা হচ্ছে 86। যেহেতু একটা পরমাণুর পরিচয় হচ্ছে পারমাণবিক সংখ্যা, তো সেটা তো চেঞ্জ হয়ে গেলে পরমাণু অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। আর ভর সংখ্যাও 4 কমে যাবে। আলফাটা বোঝা একটু সহজ, সমস্যাটা হচ্ছে বিটাতে আসলে কি ঘটছে। বিটা রশ্মি যখন কোনো পরমাণু থেকে বের হয়ে যায়, ভর সংখ্যা চেঞ্জ হয় না, যেহেতু এটা খুবই হালকা বা এটার ভর নগণ্য, ভর সংখ্যা চেঞ্জ হয় না, কিন্তু ব্যাপারটা যেটা ঘটে সেটা হচ্ছে এটার পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যায়। তো এটা কেন হয় এটা আমরা একটু দেখি। আমি আগেই বলেছি বিটা রশ্মি হচ্ছে ইলেকট্রনের ফ্লো। বিটা রশ্মি আসলে কিছুই না, সেটা হচ্ছে ইলেকট্রন। কিন্তু এমন না যে তেজস্ক্রিয়তার সময় ইলেকট্রনটা কক্ষপথ থেকে বের হয়ে যায়, তাহলে তো পরমাণু স্থায়ী হতো না। কক্ষপথ থেকে বের না হয়ে যেটা হয়, নিউক্লিয়াসে যে প্রোটন আর ইলেকট্রন থাকে, প্রোটন আর নিউট্রন থাকে, সরি, তো সেই নিউট্রনটা ভেঙে একটা প্রোটন আর একটা ইলেকট্রন তৈরি করে। নিউট্রনটা যখন ভেঙে একটা প্রোটন আর ইলেকট্রন তৈরি করে, সেই ইলেকট্রনটা চলে যায়,
ইলেকট্রনটাই বাইরে চলে আসে বিটা রশ্মি হিসেবে, আর যে একটা প্রোটন থাকে সেই প্রোটনটা পারমাণবিক সংখ্যার সাথে যোগ হয়ে যায়। তার মানে একটা পারমাণবিক সংখ্যা বেড়ে যায়। আর ভর সংখ্যা চেঞ্জ হবে কেন? নিউট্রনেরও যা ভর, প্রোটনেরও অলমোস্ট সেম ভর, তাই ভর সংখ্যা আর চেঞ্জ হয় না। আর ওই ইলেকট্রনটা বের হয়ে আসে বিটা রশ্মি হিসেবে। তাই যখন দেখবো যে কোনো পরমাণু থেকে বিটা রশ্মি বের হয়ে আসছে, পারমাণবিক সংখ্যা 1 বৃদ্ধি পায়। তার মানে এখানে জেড ছিল, সেটা Z+1 হয়ে গেছে। তো এখানে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে থোরিয়াম 90, আর এটার ভর সংখ্যা হচ্ছে 234। এখান থেকে যখন বিটা রশ্মি বের হয়ে যায় তখন পরমাণুটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায় প্রোটেক্টিনিয়াম। প্রোটেক্টিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 91, আর ভর সংখ্যা সম্পূর্ণ অপরিবর্তিত থাকবে। তার মানে এখান থেকে কিন্তু আমরা একটা এমসিকিউ পেয়ে গেলাম। এমসিকিউতে কি বলবে? কোন রশ্মি বের হয়ে গেলে আমরা আইসোবার পাই। আইসোবার মানে কি? ভর সংখ্যা সেম না? আমরা কিন্তু আগে থেকে পড়েছি এগুলো কেমিস্ট্রিতে, যে কোনো জিনিসের কোনো দুইটা পরমাণুর যদি ভর সংখ্যা সেম হয় তাহলে সে দুটাকে আইসোবার বলে। পিটা বের হয়ে গেলে কিন্তু আমরা দুইটা ভিন্ন পরমাণু পাচ্ছি একই ভর বিশিষ্ট, তার মানে আমরা কিন্তু আইসোবার পাচ্ছি। তো এই জিনিসটা তোমরা একটু খেয়াল রাখবা। এমসিকিউ তো তোমাদের আলফা বের করবে, বিটা বের করবে, দিয়ে বলবে যে কি পরমাণু পাবো। তো এই জিনিসটা শিখে নিবা। এখন আমরা চলে আসছি সিকিউ এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিকে। এই অধ্যায়ে যদি দুটা টপিক থাকে সিকিউ এর, একটা হচ্ছে তেজস্ক্রিয়তার সূত্রগুলো, আর একটা হচ্ছে ভর ত্রুটি। এই দুইটা হচ্ছে মেইন টপিক। ভর ত্রুটি আসলে কি? দেখো, পরমাণুতে তো ধরো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকে। ইলেকট্রনের ভরটা খুবই নগণ্য, তাই সেটাকে যদি আমরা হিসাবের বাইরেও ধরি তাও তো নিউট্রন আর প্রোটনের ভর থাকে। তো নিউট্রন আর প্রোটনের তো স্বাভাবিক ভর তোমরা জানোই। সেটা দিয়ে গুণ করে যদি তোমরা একটা ভর কাউন্ট করো, কিন্তু সেটার চেয়ে দেখা যাবে পরমাণুর প্রকৃত ভরটা সামান্য একটু কম হয়। কেন কম হয়? এটা একটা কারণ আছে। পরমাণুগুলো স্থিতিশীল থাকার জন্য যে বন্ধন শক্তি লাগে সেটা ওই ভর থেকে ব্যবহার করে তৈরি হয়। আইনস্টাইনের সূত্র তো আমরা জানি, E=mc²। তো যেই ভরটা এখানে হারিয়ে যাচ্ছে সেই ভরটা ব্যবহার করেই বন্ধন শক্তি তৈরি করেছে পরমাণুগুলো, আর সেভাবেই তারা স্থিতিশীল থাকে। যেইটুকু ভর আমরা মিসিং দেখতে পাই সেটাকেই ভর ত্রুটি বলা হয়। তো ভর ত্রুটি আসলে কি? ভর ত্রুটি হচ্ছে নিউক্লিয়াসের হিসাবকৃত ভর মাইনাস পরমাণুর প্রকৃত ভর, যেটা আমরা এখনই বললাম। আর নির্গত শক্তি বা যেটা আমরা বন্ধন শক্তি হিসেবে দেখতে পাচ্ছি সেটাকে ΔE=m×c²। ডেল এম মানে আমরা ভর ত্রুটি বলেছি, আর সি তো আলোর বেগ। আইনস্টাইনের সূত্র দিয়েই আমরা বের করতে পারি যে কতটুকু ভর কতটুকু শক্তিতে রূপান্তরিত হয়েছে, বা পরমাণুটা কতটুকু বন্ধন শক্তি নিয়ে স্থিতিশীল আছে। তো এখান থেকে আমরা ম্যাথ করবো এরপর। তো দেখো, ভর ত্রুটির পর আমরা আরো যা যা জেনে দেওয়া দরকার একটু জেনে নিই। সেটা হচ্ছে ইজাক্সারের বই অনুযায়ী প্রোটনের ভর অ্যাটমিক মাস ইউনিটে যেটা দেওয়া আছে বা এএমইউ এককে, এই অধ্যায়ে কিন্তু প্রোটন আর নিউট্রনের ভর সিকিউতে সবসময় এএমইউতেই পাবা। এএমইউ দিয়ে তোমাদের ক্যালকুলেশন করতে হবে। তো এখানে দেওয়া আছে 1.0078 এএমইউ, আর নিউট্রনের ভর দেওয়া আছে 1.0086 এএমইউ। তবে প্রশ্নের দিকে খেয়াল রাখবা, কারণ উদ্দীপকে প্রায় দেওয়া থাকে যে এই দুইটা মানের সাথে মিলে না বা কাছাকাছি যায়। তো যে মানটা উদ্দীপকে দেওয়া থাকবে তোমাদের কিন্তু সেটাই ব্যবহার করতে হবে, এই ব্যাপারটাতে কিন্তু সাবধান। আর যখন দেখবো উদ্দীপকে দেওয়া নাই, মুখস্থ মানটা ইউজ করবা। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে উদ্দীপকে এটার মান দেওয়া থাকে। আর 1 এএমএল থেকে নির্গত শক্তির মান হচ্ছে 931 মেগা ইলেকট্রন ভোল্ট। এখন ΔE=m×c² দিয়েও তো সূত্র, মানে ওই সূত্র দিয়েও তো আমরা শক্তি বের করতে পারি। ঝামেলাটা হচ্ছে ওখান থেকে আমরা শক্তি পাবো জুলে, ওটাকে আবার মেগা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে হয়, তখন মানে মানটা একটু এদিক ওদিক আসে। তো এই বইগুলোতে এটাকে ডাইরেক্টলি বলে দিয়েছে যে 1 এএমইউ থেকে নির্গত শক্তির মান হবে 931 মেগা ইলেকট্রন ভোল্ট। এটা কোথাও কোথাও 930 থাকে, কোথাও কোথাও 933 থাকে। তো তোমরা উদ্দীপকে দেখবা কি বলেছে, সিকিউ এর উদ্দীপকে বলেই দেয় ইউজুয়ালি। আর কিছুই যদি না বলে তাহলে 931 মেগা ইলেকট্রন ভোল্ট দিয়ে ক্যালকুলেশন করবা। তো আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। এটাও ভর ত্রুটির সাথে সম্পর্কিত। সেটা হচ্ছে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি। তার মানে প্রত্যেকটা নিউক্লিয়ন, বা নিউক্লিয়ন কাকে বলে? প্রোটন আর নিউক্লিয়ন, প্রোটন আর নিউট্রনকে তো একত্রে নিউক্লিয়ন বলে, তাই না? তো পার প্রোটন বা পার নিউট্রন কতখানি বন্ধন শক্তি ব্যবহৃত হচ্ছে সেটাই কিন্তু এই রাশি দিয়ে আমরা বের করতে পারি। কারণ দেখো, প্রত্যেকটা পরমাণু কিন্তু আলাদা, তাদের পারমাণবিক সংখ্যা আলাদা, ভর সংখ্যা আলাদা। তো আমরা ধরো মোট শক্তিটা দিয়ে আমরা আন্দাজ করতে পারছি না যে কোন পরমাণুটা আসলে বেশি স্থায়ী। কিন্তু যখনই আমরা পার প্রোটন বা পার নিউট্রন সেই মানটা বের করছি, তখন দেখতে পাচ্ছি যে কোনটা বেশি স্থায়ী বা কার মাথা প্রতি শক্তি বেশি লাগছে। তো এই জন্য রাশিটা ইউজ করা হয়, গড় বন্ধন শক্তি ইকুয়াল টু মোট বন্ধন শক্তি, যেটা আমরা বের করলাম ΔE ডিভাইডেড বাই মোট নিউক্লিয়ন সংখ্যা। মোট নিউক্লিয়ন সংখ্যা কিছুই না, সেটা হচ্ছে ভর সংখ্যা, মানে প্রোটন আর নিউট্রনের সমষ্টি।
নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি যত বেশি, পরমাণু তত সুস্থিত। তার মানে যেই পরমাণু যত বেশি বন্ধন শক্তি ব্যবহার করে তাকে ভাঙা তত বেশি কঠিন হয়, সেটা তত বেশি সুস্থিত হয়। এই সংক্রান্ত ম্যাথ আমরা দেখব। তোমাদের সিকিউতে প্রায় বলবে যে কোন পরমাণুটি বেশি স্থায়ী হবে। তো এই ধরনের সিকিউ আমরা সামনে করব। আমরা আরো দুই একটা টপিক পড়ে নিই। নিউক্লিয় বিক্রিয়া। তো নিউক্লিয় বিক্রিয়া মেইনলি দুই ধরনের, একটা হচ্ছে ফিশন, একটা হচ্ছে ফিউশন। তো এই দুইটা জিনিসে কনফিউজড হওয়া যাবে না। ফিশন জিনিসটা আসলে কি? ফিশন হচ্ছে কোনো কিছু ভেঙে যাওয়া। একটা ভারী নিউক্লিয়াস যখন ভেঙে দুইটা হালকা নিউক্লিয়াস তৈরি করবে, সেই প্রক্রিয়াটাকেই বলা হয় ফিশন। তো ফিশন প্রক্রিয়াটা কই দেখা যায়? ফিশন প্রক্রিয়াটা আমরা পারমাণবিক চুল্লিতে দেখতে পাই। যেমন আমাদের দেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, তো সেখানে কিন্তু এই ফিশন প্রক্রিয়াটা ঘটানো হয়, আর সেখান থেকে প্রচুর শক্তি উৎপন্ন হয়। সেই শক্তি দিয়ে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করা হয়। তো এখানে ফিশনের ঠিক উল্টাটা হচ্ছে ফিউশন। ফিউশনটাতে কি হচ্ছে? দুইটা হালকা নিউক্লিয়াস যোগ হয়ে একটা ভারী নিউক্লিয়াস তৈরি করছে। আর ফিশনটা কোথায় দেখা যায়? এটা প্রচুর আসে এমসিকিউতে। নক্ষত্রের শক্তির উৎস কোন বিক্রিয়া? এটা হচ্ছে ফিউশন বিক্রিয়া। সূর্যতে বা অন্যান্য নক্ষত্রতে যে বিক্রিয়াটা দেখা যায় সেটা হচ্ছে ফিউশন। সেখানে অনেকগুলো হাইড্রোজেন যুক্ত হয়ে হিলিয়াম তৈরি করে। তখন যে শক্তিটা উৎপন্ন হয় সেই শক্তি দিয়েই কিন্তু নক্ষত্র আমাদের আলো দেয়। তো দুইটা বিক্রিয়াই খুবই ইম্পর্টেন্ট। আমরা একটা করে উদাহরণ দেখে নিই। এটা হচ্ছে ফিশনের সবচেয়ে বেশি পরিচিত উদাহরণ। সেটা হচ্ছে ইউরেনিয়ামকে একটা নিউট্রন দিয়ে আঘাত করলে কি হবে? ইউরেনিয়াম পরমাণুকে যদি একটা নিউট্রন দিয়ে আঘাত করি, তাহলে একসাথে তৈরি হবে বেরিয়াম, ক্রিপ্টন, 3টা নিউট্রন আর প্রচুর পরিমাণে শক্তি। এই জিনিসটা খেয়াল রাখবা, ভর আর পারমাণবিক সংখ্যার যোগফল কিন্তু সেম টু সেম হবে। এখানে দেখো 235 আর 1 236 হচ্ছে। এখানেও যদি তোমরা 141, 92 আর এখানে 3 × 1 মানে 3 যোগ করো, যত আসবে এদিকেও কিন্তু তত আসবে। এই সমতাটা কিন্তু খেয়াল রাখতে হবে। এটা কিন্তু মানে বেসিক নিউক্লিয়ার বিক্রিয়া, যে দুই দিকে প্রোটন নিউট্রন সংখ্যা সমান থাকবে, মানে ভর সংখ্যা আর পারমাণবিক সংখ্যা সমান থাকবে। এদিকে দেখো 92, এদিকেও 56 আর 36 যোগ করে কিন্তু 92 আসবে। আর নিউট্রনের তো কোনো মানে পারমাণবিক সংখ্যা নাই, সেটা শূন্য। তো ফিশন থেকে আমরা মোটামুটি অনেক বেশি শক্তি পাই। সেই শক্তির একটা মান দিয়েছে, সেটা হচ্ছে 200 মেগা ইলেকট্রন ভোল্ট। এটা মাঝে মধ্যে এমসিকিউতে আসে। আর ফিউশন থেকেও আমরা শক্তি পাই, কিন্তু সেটা ফিশনের চেয়ে অনেক অনেক কম। সেটা হচ্ছে 17.6 মেগা ইলেকট্রন ভোল্ট। ফিউশনেরই একটা উদাহরণ দেখে নিই। এখানে হাইড্রোজেন, এটা আসলে ট্রিটিয়াম, কারণ হাইড্রোজেনের তো যখন ভর 1 থাকে তখন সেটাকে হাইড্রোজেন বা প্রোটিয়াম বলে, 2 হলে সেটাকে ডিউটেরিয়াম বলে। এই যে ডিউটেরিয়াম 2, আর এটা হচ্ছে ট্রিটিয়াম পরমাণু, যেখানে হচ্ছে ভর সংখ্যা 3। তো এখানে একটা হাইড্রোজেনের সাথে একটা ডিউটেরিয়াম যোগ হয়ে একটা হিলিয়াম পরমাণু তৈরি হয়েছে, আর সাথে একটা নিউট্রন বের হয়ে গেছে, একটা শক্তি বের হয়ে গেছে। আর এখানেও দেখবো সমতাটা, এখানে 3 আর 2 5, এখানেও 4 আর 1 5, 1 আর 1 2, এখানে 2 আর 0 2। তার মানে সমতাটা কিন্তু সবসময় সেম থাকবে, কোনো কিছুই কিন্তু পুরোপুরি ধ্বংস হবে না, আর একটা জিনিসে কনভার্ট হয়ে যাবে। তো ফিউশনের চেয়ে আমাদের ফিশন প্রক্রিয়াটাই বেশি ইম্পর্টেন্ট। এখন ফিশন সম্পর্কে দুই একটা জিনিস আমরা জানবো। তো ফিশন হচ্ছে এক ধরনের চেইন রিঅ্যাকশন। চেইন রিঅ্যাকশন কেন? কারণ যখন আমরা একটু আগে আমরা একটা বিক্রিয়া পড়লাম যে নিউট্রন দিয়ে যখন ইউরেনিয়ামকে ধাক্কা দিচ্ছি, তখন কি দেখলাম আমরা আগে? আরো 3টা করে নিউট্রন তৈরি হচ্ছে। সেই 3টা নিউট্রন আরো 3টা ইউরেনিয়াম পরমাণুকে ধাক্কা দিচ্ছে। সেখান থেকে আরো 3টা করে 9টা নিউট্রন তৈরি হচ্ছে। তার মানে চিন্তা করো তো কতগুলা নিউট্রন বাড়ছে। এভাবে বাড়তে বাড়তে যখন ইউরেনিয়ামকে ধাক্কা দিতে দিতে বিক্রিয়াটা অনেক বেশি ছড়িয়ে যাবে, তখন কি সেটাকে কন্ট্রোল করা যাবে? মানে জিনিসটা বিশাল বিস্তৃতিতে ছড়িয়ে যাচ্ছে, আর এখান থেকে কিন্তু দুর্ঘটনাও হয়। তো এই জিনিসটাকে চেইন রিঅ্যাকশন বলে, আর এই জন্য চেইন রিঅ্যাকশন গুলোকে কন্ট্রোল করার জন্য আমাদের কিছু জিনিস লাগে। তো এই জিনিসগুলোকে বলা হয় মডারেটর, নিয়ন্ত্রক। তো এই দুটার নাম তোমরা জেনে রাখবা, যে ফিশন প্রক্রিয়ায় মডারেটর কোনটা আর নিয়ন্ত্রক কোনটা। মডারেটর হচ্ছে ভারী পানি। ভারী পানি কি? H2O তো হচ্ছে নর্মাল পানি। আর আমরা একটু আগেই পড়লাম যে হাইড্রোজেনের যখন ভর সংখ্যা আরেক বেড়ে যায়, তখন সেটা ডিউটেরিয়াম হয়ে যায়। তো ডিউটেরিয়াম বা D2O হচ্ছে ভারী পানি। এই ভারী পানি অথবা গ্রাফাইট দণ্ড, গ্রাফাইট তো জাস্ট কার্বনেরই একটা রূপভেদ, এইটা দিয়ে এই দুইটাকে মডারেটর হিসেবে ইউজ করা হয় নিউক্লিয়ার প্রক্রিয়া নিয়ন্ত্রণ করার জন্য, মানে চেইন রিঅ্যাকশন নিয়ন্ত্রণ করার জন্য। আর নিয়ন্ত্রক হিসেবে ব্যবহৃত হয় ক্যাডমিয়াম বা বোরন দণ্ড। এই দুইটা নাম তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, আমাদের মোটামুটি থিওরি গুলো পড়া শেষ। এরপর আমরা সিকিউ সলভিং এ চলে যাচ্ছি।
তো দেখো এখানে আমরা দিনাজপুর বোর্ড 2019-এর একটা সিকিউ দেখতে পাচ্ছি। কি কি ইনফরমেশন বলেছে আমরা দেখি। 2.26 ঘন্টায় অর্ধায়ু বিশিষ্ট তেজস্ক্রিয় আয়োডিন আইসোটোপ চিকিৎসাবিদ্যায় রোগ নির্ণয়ে ব্যবহৃত হয়। কোনো একজন রোগীর রোগ নির্ণয়ের জন্য তার শরীরে 15 গ্রাম তেজস্ক্রিয় আয়োডিন আইসোটোপ প্রবেশ করানো হলো। ঠিক 24 ঘন্টা পর তার শরীরে আবার আয়োডিনের উপস্থিতি নির্ণয় করা হলো। তো কখগুলো অন্য অধ্যায় থেকে, আমরা শুধু গঘ করব। গতে বলেছে আয়োডিনের ক্ষয় ধ্রুবক নির্ণয় করো। দেখো এর চেয়ে ইজি ম্যাথ আছে, বলেই দিয়েছে অর্ধায়ু হচ্ছে 2.26 ঘন্টা। তো আমরা অর্ধায়ু আর হচ্ছে ক্ষয় ধ্রুবকের সম্পর্কটা জানি। T12 ইকুয়াল টু ln 2 বাই ল্যামডা। তাহলে ল্যামডার মান তো এখানে বের করতে পারবো খুব ইজিলি। ল্যামডা ইকুয়াল টু ln 2 বাই T12 ইকুয়াল টু ln 2 এর মান তো 0.6693, এটা মুখস্থই আছে বা ক্যালকুলেটরে বসিয়ে নিবা, ডিভাইডেড বাই T12 এর মান হচ্ছে 2.26 ঘন্টা। তো আমাদের মান আসছে 0.3067 পার আওয়ার। এই এককটার দিকে খেয়াল রাখবা, এখানে কিন্তু 2.26 ঘন্টা বলেছে। এখানে নিচে নিচে যেহেতু ঘন্টা, তাই এখানেও আসবে প্রতি ঘন্টা। আর এখানে যদি অন্য কিছু বলতো সেটা ওটা আসতো, মিনিট বললে পার মিনিট আসতো, সেকেন্ড বললে পার সেকেন্ড আসতো। তো এই জিনিসটা যখন তোমাদের ঘ নাম্বারে অন্য কোনো মান দিবে বা ঘন্টার জায়গায় ধরো মিনিট বা সেকেন্ড দিল, তখন কিন্তু কনভার্ট করে নিতে হবে, পার আওয়ারকে পার মিনিট বা পার সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। এই জিনিসটা একটু খেয়াল রাখবো, নাহলে উত্তর কিন্তু পুরোপুরি ভুল চলে আসবে। তো আমরা ঘতে চলে যাব, তার আগে আমরা গয়ের উত্তরটা একটু লিখে রাখি, কারণ আমাদের এটা লাগবে। ল্যামডা ইকুয়াল টু 0.3067 পার আওয়ার। তো চলো আমরা ঘ শুরু করি। ঘতে বলেছে কি 24 ঘন্টা পরে রোগীর শরীরে শতকরা কত শতাংশ আয়োডিন থাকবে। এখানে বলেছিল 24 ঘন্টা পরে তার শরীরে উপস্থিতি নির্ণয় করা হলো। আর শুরুতে কত ছিল? শুরুতে ছিল 15 গ্রাম। তার মানে আমরা আমাদের ডব্লিউ নটটা পেয়ে গেছি। ডব্লিউ নট ইকুয়াল টু 15 গ্রাম। আগে ছিল 15 গ্রাম, আমাদের লাগবে কি? ডব্লিউ। ল্যামডার মান আমরা জানি, তাহলে আমরা সূত্রটা জেনে নিই। মানে সূত্রটা আমরা পড়েই ফেলেছি। ডব্লিউ ইকুয়াল টু ডব্লিউ নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি। টি এর মান 24 ঘন্টা দেওয়াই আছে, আর ল্যামডার মান আমরা জানি, আর ই এর মান আমরা ক্যালকুলেটরে বসালেই পেয়ে যাব। তো এখানে ক্যালকুলেশনটা আমরা করে ফেলি। সরি, তো আমাদের মান আসছে, ডব্লিউ এর মান আসছে 9.535 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 গ্রাম। এখন এখানে একটা কথা বলি, এখানে আমি ডাইরেক্ট এটা ক্যালকুলেট করেছি, তবে আমার সাজেশন থাকলো পরীক্ষাতে দুই দিকে লন নিয়ে দেখাবা। কারণ লন নিলে এদিকে লন ডব্লিউ থাকবে, এদিকে লন 15 থাকবে, আর লন আর ই কেটে যাবে। মানে টিচাররা আসলে ক্যালকুলেশনটা দেখে খুশি হন, তবে না করলেও সমস্যা নেই, এভাবে ডাইরেক্ট ক্যালকুলেটরে দিলেও তোমরা অ্যান্সার পেয়ে যাবা। তো এটা আমরা গ্রামে মান পেলাম, কিন্তু আমাদের বলেছি কি শতকরা মান চেয়েছে। আর শতকরা মান বের করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে বর্তমান মান যেটা, এটাকে ভাগ করব আগে যতখানি ছিল তত দিয়ে, 15 গ্রাম দিয়ে, ইন্টু 100%। তাহলে আমাদের মান আসছে 0.063%। তার মানে রোগীর শরীরে এখন 24 ঘন্টা পর 0.063% আয়োডিন অবশিষ্ট আছে।
তো আমরা পরের সিকিউতে চলে যাচ্ছি। দেখো এখানে রাজশাহী বোর্ড 2019-এর একটা সিকিউ আছে। তো আমরা একটু আগেই যে মুরগি সূত্রগুলো শিখলাম, এখন আমাদের ওটা কাজে দিবে। বলেছে এখানে একটা পরীক্ষায় একটি পরমাণুর চতুর্থ কক্ষপথ হতে একটি ইলেকট্রন তৃতীয় কক্ষপথে ফিরে আসে। আমাদের এটাই দরকার, আগে কোথায় ছিল এখন কোথায় আসছে। ফলে একটি ফোটন নির্গত হয়। আর এখানে দেখো সব ইনফরমেশন দেওয়া আছে, প্লাঙ্ক ধ্রুবকের মান, ইলেকট্রনের ভর, ইলেকট্রনের চার্জ, এপসাইলন নটের মান সবই দেওয়া আছে। এগুলো এমনি মুখস্থ থাকে, তাও এরা লিখে দিয়েছে, তাই কোশ্চিনে যে মান আছে সেটা ইউজ করবা। তো গ নাম্বারটা আমরা করি। গ নাম্বার বলছে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো। তো আমরা একটু আগে সূত্র পড়লাম, মাঝে বাদে মুরগি বর্গ ডিভাইডেড বাই পাই জেড এম ই স্কোয়ার। এখানে জেডটা আসলে নিষ্প্রয়োজন, কারণ এখানে বলে নাই যে এটা কোন পরমাণু বা কিসের পরমাণু। যদি কিছুই না বলে সেটাকে আমরা হাইড্রোজেন ধরে নেব, তার মানে জেড এর মান এখানে 1। তাও বাকি মানগুলো আমরা বসিয়ে নিই। তো প্লাঙ্কের ধ্রুবকের মান এখানে 6.626 না দিয়ে 6.63 দিয়েছে। একই কথা, যেটা দেওয়া থাকবে সেটাই ইউজ করতে হবে। আচ্ছা, তৃতীয় কক্ষপথ বলেছে, তাই 3 স্কোয়ার। পায়ের মান 3.1416, জেড এর মান 1, এম এর মান মানে ইলেকট্রনের ভর 9.1 × 10⁻31। আর এখানে ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻19 কুলম্ব, তারপর স্কোয়ার। তো আমি তখনই বললাম যে এখানে মানগুলো খুবই ছোট। এটা তুমি যদি একদম ডাইরেক্ট হিসাব করতে যাও, উপরের লাইন 0 চলে আসবে, কারণ এখানে দেখো -34 উপর একবার স্কোয়ার যাবে, আবার -12 দিয়ে গুণ আসবে। তো এটার জন্য ভেঙে ভেঙে যেটা করবা, আমি যেটা করব যে এটা প্রথমে হিসাব করে তারপর নিচে ভাগ করে তারপর আবার উপরে এপসাইলন নট দিয়ে গুণ করব, তাহলে সঠিক মানটা আমরা পেয়ে যাব। তো আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। আমাদের অ্যান্সার আসছে, অ্যান্সারটা এখানে লেখার জায়গা নাই, তো আমি এখানে লিখে দিলাম অ্যান্সারটা। সেটা হচ্ছে 4.78 × 10⁻⁻10 মিটার। আর 10⁻⁻10 মিটার মানে তো 1 অ্যাংস্ট্রম, এটা মোটামুটি সবাই জানো। তার মানে অ্যান্সারটা হচ্ছে 4.78 অ্যাংস্ট্রম। এটাই হচ্ছে আমাদের তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ। তো ঘ নাম্বারে এটার দরকার নাই, তাই আমি মুছে দিচ্ছি। তো ঘ নাম্বারে বলেছে উদ্দীপকের তথ্য মতে বিকিরিত ফোটনের আলো দেখা যাবে কিনা। আলো কখন দেখা যাবে? আলোটা যদি আমাদের দৃশ্যমান বর্ণালীর মধ্যে থাকে তাহলেই আলোটা দেখতে পাবো। আর দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কোথাও কোথাও দেওয়া থাকে 380 থেকে 780 ন্যানোমিটার, কোথাও দেওয়া থাকে 400 থেকে 700 ন্যানোমিটার। তো তোমরা উত্তর দেখলেই বুঝতে পারবা যে কাছাকাছি আসছে কিনা। যদি দেখো যে দৃশ্যমান বর্ণালীর অনেক বাইরে আসে, তাহলে এমনিই বুঝতে পারবা যে সেটা দেখা যাবে কিনা। তো ঘ নাম্বারটা করার দুইটা অপশন আছে। একটা অপশন হচ্ছে আমরা যেটা বোরের পরমাণু মডেল থেকে পড়লাম, ডেল ই ইকুয়াল টু এইচ নিউ বা এইচ সি বাই ল্যামডা। এখন ডেল ই বের করার জন্য আমাদের যেটা করতে হবে, তৃতীয় আর চতুর্থ কক্ষপথের শক্তির বিয়োগফল লাগবে। এটার জন্য আমরা যে সূত্রটা পড়েছিলাম, শক্তি মানে আমরা এখন এই ব্যাসার্ধ যে সূত্রটা ব্যবহার করলাম, শক্তির সূত্রটা তার চেয়েও বড়, তার চেয়েও বেশি পাওয়ার। আর ওটা তোমার 2 বার ক্যালকুলেশন করে বিয়োগ করতে হবে। তো সেটা কিন্তু মানে অনেক বড় হয়ে যায় বা জটিল হয়ে যায়। তো ওটা চাইলে করতে পারো। তো আমাদের এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে তোমরা কেমিস্ট্রিতে পড়েছো রিডবার্গ ধ্রুবক দিয়ে ডাইরেক্ট তরঙ্গ দৈর্ঘ্য বের করা যায়। এখানে কিন্তু তোমাদের প্রথমে শক্তি বের করে তারপর প্লাঙ্কের ধ্রুবক, আলোর বেগ বসিয়ে আবার ল্যামডা বের করতে হবে। এভাবেও দেওয়া অ্যান্সার আসবে, ওভাবেও সেম বা কাছাকাছি অ্যান্সার আসবে। তো আমরা ওই সূত্রটা দিয়ে ম্যাথটা করলে এটা ইজি হবে। আর ওটা ওই সূত্র ভ্যালিড, এমন না যে কেমিস্ট্রিতে আছে বলে ফিজিক্সে চলবে না, এটা না। তাও তাও তোমাদের নিজস্ব ব্যাপার, তোমরা কোনটা ব্যবহার করবা। আমি ওই সূত্র দিয়ে ম্যাথটা ইজিলি করে দিচ্ছি। সেটা হচ্ছে 1/λ ইকুয়াল টু রিডবার্গ ধ্রুবককে RH দিয়ে প্রকাশ করা হয় 1/n1 স্কোয়ার
1 ডিভাইডেড বাই n2 স্কয়ার। ল্যামডার মান আমাদের লাগবে, রিডবার্গ ধ্রুবকের মান জানি আমরা, এটা হলো পার সেন্টিমিটারের মান। পার মিটারে যেহেতু আমরা সবকিছু মিটারে বের করব, আরো 2টা জিরো বেড়ে যাবে, কিন্তু তৃতীয় থেকে চতুর্থ বলেছে। তাহলে পুরোটা ক্যালকুলেটরে বসিয়ে দিয়ে আমরা 1 বাই ল্যামডা থেকে ল্যামডার মান বের করে ফেলতে পারবো। তো আমাদের অ্যান্সার আসছে 1.875 ইন্টু 10⁻⁻6 মিটার। এখন আমরা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালীটা ন্যানোমিটারে জানি, তাই পুরোটাকে 10⁻⁹ দিয়ে ভাগ করে নিই। তাহলে কত আসে? তাহলে আমাদের আসছে 1875 ন্যানোমিটার, যেটা দৃশ্যমান আলোর বর্ণালীর একদমই বাইরে। 780 ধরি বা 700 ধরি, যেটাই হোক, সেটা থেকে একদমই বাইরে। তাই বোঝাই যাচ্ছে যে এখানে ফোটন থেকে যে আলো নির্গত হবে সেটা আমরা দেখতে পাবো না। তো আমরা পরের সিকিউতে চলে যাচ্ছি। আচ্ছা, তো এখানে একটা গ্রাফ দেখা যাচ্ছে। তেজস্ক্রিয়তার একটা অঙ্ক আমরা করলাম, আর একটা অঙ্ক করব, কারণ এখানে গ্রাফের অঙ্ক আছে। তো গ্রাফ দেখে তোমাদের বুঝতে হবে যে কি বলছে বা কি চেয়েছে। ও দেখো, বলছে দুটি তেজস্ক্রিয় পদার্থ এক্স আর ওয়াই এর পরমাণু সংখ্যা বনাম সময়ের গ্রাফ নিম্নরূপ, যেখানে এক্স মৌলটির ক্ষয় ধ্রুবক 6.93 ইন্টু 10⁻³ পার ইয়ার। এর আগেরটাতে কিন্তু আমরা পার আওয়ার দেখেছিলাম, আর এখানে পার ইয়ার মানে বছরে কত সেটা বলেছে। এই জিনিসটা একটু খেয়াল রাখবা। তো গ নাম্বারে বলেছে এক্স মৌলটির অর্ধায়ু কত। দেখো এখানে ল্যামডা দেওয়াই আছে, তখনকার গ নাম্বারের মতো এক্স্যাক্টলি সেম। টি হাফ ইকুয়াল টু লন 2 বাই ল্যামডা। ল্যামডার মান দেওয়া আছে এখানে, লন 2 ডিভাইডেড বাই ল্যামডার মান 6.93 ইন্টু 10⁻³ পার ইয়ার আছে, সেহেতু উত্তরে এখানে বছরে বের হবে। অর্ধায়ু কত বছর সেটা আমরা পাবো। আচ্ছা, মৌলটার অর্ধায়ু হচ্ছে 100.021 ইয়ার। তো এক্স মৌলের অর্ধায়ু আমরা পেয়ে গেলাম। গ নাম্বার এটুকুই। ঘ নাম্বারে বলছে উদ্দীপক অনুসারে এক্স মৌলটির গড় আয়ু ও ওয়াই মৌলটির অর্ধায়ু এক হবে কিনা। তো এক্স এর অর্ধায়ু আমাদের এখানে লাগছে না, তাই আমরা মুছে দিই। এখন বলেছে এক্স এর গড় আয়ু আর ওয়াই এর অর্ধায়ু একই হবে কিনা। তো ঘ নাম্বারটার জন্য আমরা প্রথমে এক্স এর গড় আয়ু বের করি। গড় আয়ু তো আরো সোজা, টাউ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ল্যামডা। ল্যামডার মান দেওয়াই আছে 6.93 ইন্টু 10⁻³ তো এক্স মৌলের গড় আয়ু হচ্ছে 144.3, এটুকুই। এখানে বছরে আসবে, তাহলে 144.3 ইয়ার আসলো এক্স মৌলের গড় আয়ু। এখন বলেছে ওয়াই এর অর্ধায়ু একই হবে কিনা। ওয়াই এর অর্ধায়ু বের করার জন্য আমাদের গ্রাফটার দিকে নজর দিতে হবে। দেখো এখানে আদি সংখ্যা ছিল n0, আর এখানে কতদিন পর, দেখো 100 বছর পর, এখানে কিন্তু টি বছরে দেখা যাচ্ছে। 100 বছর পর আমার আছে n0/3, মানে n0/3 আমার অবশিষ্ট আছে এখানে। তার মানে আমরা টি এর মানটা দেখছি 100, আর n আর n0 এর মান এখানে আমাদের দরকার নেই, এটা এমনি কেটে যাবে। তো আমরা সূত্রতে চলে যাই, n ইকুয়াল টু n0 e⁻⁻λ ইন্টু টি। এটাকে আমরা কি লিখতে পারি, n এর মান আমরা দেখো দেখতেই পাচ্ছি n0 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু n0 e⁻⁻λ ইন্টু টি। এই দুটো কেটেই গেল। তাহলে আমাদের আর কি বাকি থাকে, 1 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু e⁻⁻ল্যামডার মান দেওয়া আছে 6.93 ইন্টু 10⁻⁻3।
পার ইয়ার। এখানেও পার ইয়ার আছে, এখানেও কিন্তু 100 ইয়ার আছে, তাই এটা আমরা আরামেই গুণ করতে পারবো, এখানে কোনো কনভার্সনের ঝামেলা নাই। 100। তাহলে দেখি আমাদের কত আসে। ও সরি, এখানে একটু ভুল হয়েছে। এখানে আমরা ল্যামডা বসবে না, এখানে আমরা ভুল করে এক্স এর ল্যামডা বসিয়ে দিয়েছি। এখানে আমাদের ল্যামডাটা বের করতে হবে। তো ল্যামডা আর টি এর মান দেওয়া আছে 100। এটাও আমরা পার ইয়ারেই পাবো, কারণ হচ্ছে 100 বছর দেওয়া আছে। তো আমরা এটা ক্যালকুলেট করে নিই। আচ্ছা, তাহলে আমাদের এটাকে আমরা ল্যামডা প্রাইম দিয়ে প্রকাশ করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ল্যামডা প্রাইম ইকুয়াল টু 0.01098 পার ইয়ার। এখন আমরা ল্যামডা প্রাইম পেলাম, তাহলে আমাদের এখন ওয়াই মৌলটার অর্ধায়ও লাগবে। ওয়াই মৌলটার অর্ধায় আমরা এখানে বের করি। অর্ধায়ের সূত্র তো আমরা জানি, টি হাফ প্রাইম দিয়ে প্রকাশ করলাম ln 2 বাই ল্যামডা প্রাইম। তাহলে ln 2 ডিভাইডেড বাই, আমরা এখন যে মানটা পেলাম সেটা বসিয়ে দিই, 0.01098। তাহলে আমাদের অ্যান্সার কত আসছে দেখে নিই। আমাদের অ্যান্সার আসছে 63.092 ইয়ার। আর আমাদের এখানে কি বলেছিল যে এক্স এর গড়ায়ু আর ওয়াই এর অর্ধায়ু এক কিনা। এক্স এর গড়ায়ু আমরা কত পেয়েছি 144.3, আর ওয়াই এর অর্ধায়ু কত পেয়েছি 63.092। তার মানে বোঝাই যাচ্ছে অর্ধায়ু এক হবে না। তো আমাদের এই গ ঘ নাম্বার হয়ে গেল। এখন আমরা লাস্ট সিকিউতে চলে যাচ্ছি। এটা আমরা যে বন্ধন শক্তির টপিক থেকে পড়েছিলাম, ওই টপিক থেকে সিকিউ। এগুলো পরীক্ষায় অনেক বেশি আসে, তাই বন্ধন শক্তি থেকে আমাদের সিকিউ জেনে রাখতে হবে। তো এখানে দেখো একটা ছক দিয়ে দিয়েছে। এখানে মৌল একটা দিয়েছে আয়রন, একটা দিয়েছে ইউরেনিয়াম। ভর সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউক্লিয়াসের ভর সবই দেওয়া আছে। এমনকি যে আমি বলেছিলাম যে তোমাদের প্রোটনের ভর নিউট্রনের ভরও কিন্তু কোশ্চেনে দেওয়া থাকবে। এটা দেখো, আমি যে মান লিখেছিলাম তার সাথে কিন্তু পুরোপুরি মিলে না। তো তোমাদের যেটা কোশ্চেনে থাকবে সেটাই কিন্তু ব্যবহার করতে হবে। আর এখানে 931 মেগা ইলেকট্রন ভোল্টই বলে দিয়েছে, তাই সমস্যা নাই। আমরা গ নাম্বারে চলে যাই। গ নাম্বারে বলেছে ইউরেনিয়ামের ভর ত্রুটি নির্ণয় করো। এখন ভর ত্রুটি আমরা কি পড়লাম, যে আমরা প্রোটন আর নিউট্রনের হিসাবকৃত যে ভরটা পাবো সেটা থেকে প্রকৃত ভর বা নিউক্লিয়াসের ভর বাদ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে ভর ত্রুটি। এখন ইউরেনিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 92, তাহলে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বের করলে আমরা নিউট্রন সংখ্যা পেয়ে যাব। তো প্রোটন সংখ্যা হচ্ছে 92, তার মানে 92 এর সাথে আমরা প্রোটনের ভর যত অ্যাটমিক মাস ইউনিট দেওয়া আছে সেটা গুণ করব। 1.00728 AMU। আর নিউট্রনের ভর হচ্ছে 1.00876 AMU। এখন নিউট্রনের সংখ্যাটা কত, এটা থেকে এটা বাদ দিলে যেটা থাকবে সেটাই নিউট্রনের সংখ্যা, ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তো ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা 235, আমি একবারই করে দিলাম, এটা তোমরা ভেঙেও করতে পারো, ইন্টু নিচেই লিখি 1.00876। এই টোটালটা থেকে আমরা ইউরেনিয়ামের নিউক্লিয়াসের যে ভর দেওয়া আছে 235.0439 সেটা আমরা বিয়োগ করব। তো এই টোটালটা থেকে বাদ যাবে 235.0439। আমরা দেখি কত আসে। আমাদের এইটুকুর মান আসছিল, মানে এটা বাদ দিয়ে এই পুরোটুকুর মান আসছে 236.92244। যা আসছে পুরোটাই বসাবা, তাহলে নিখুঁত অ্যান্সার আসবে -235.0439। তাহলে কত হচ্ছে
আচ্ছা, আমরা ভর ত্রুটি পেয়েছি 1.87854। তো এটাই হচ্ছে আমাদের ইউরেনিয়ামের ভর ত্রুটি। এখানে এর চেয়ে বেশি কিছু চাইনি, গ নাম্বার এখানেই শেষ। তবে গ নাম্বারের অ্যান্সারটা আমাদের ঘতে লাগবে, তাই আমরা অ্যান্সারটা রেখে দিয়ে বাকিটুকু মুছে দিচ্ছি। ইউরেনিয়ামের ভর ত্রুটিটা থাকে এখানে। আচ্ছা, ঘতে চলে যাই। ঘতে বলেছে উদ্দীপকে বর্ণিত দুটি মৌলের মধ্যে কোনটি থেকে একটি নিউক্লিয়াস বের করা সহজ হবে। নিউক্লিয়াস বের করা কখন সহজ হবে? আমরা কিন্তু তখনই বললাম যে গড় গড় বন্ধন শক্তির কনসেপ্টটা দিয়ে বোঝা যাচ্ছে যে পার হেড, পার নিউট্রন বা পার প্রোটন এখানে কত করে শক্তি ব্যবহৃত হচ্ছে। তো যারটাতে দেখবো যে শক্তির মান কম, সেটাতে তো আমরা অল্প শক্তি প্রয়োগ করেই নিউক্লিয়াসটাকে বের করে ফেলতে পারবো। আর যেটাতে শক্তি বেশি সেটা হচ্ছে স্থায়ী বেশি, তাই সেটা সহজে ভাঙা যাবে না। তো আমরা এখন দেখবো যে কোনটাতে বেশি আসছে, কোনটাতে কম আসছে। তো ঘ শুরু করি। ঘতে আমরা ইউরেনিয়ামের ভর ত্রুটি পেয়েই গেছি। এখন এই ভর ত্রুটিকে আমরা 931 মেগা ইলেকট্রন ভোল্ট দিয়ে গুণ করলে শক্তি পেয়ে যাব। তাহলে ইউরেনিয়ামের ক্ষেত্রে আমি এটাকে ইউ দিয়ে প্রকাশ করছি। এটা আসছে 1748.92074 মেগা ইলেকট্রন ভোল্টে, যেটা দেওয়া আছে একক সেটাতেই। এখন এটা পেলাম ইউরেনিয়ামের সম্পূর্ণ। এখন ভর সংখ্যা হচ্ছে 235, তাহলে ভর সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি পাবো। তাহলে নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি ইকুয়াল টু ডিভাইডেড বাই ভর সংখ্যা কত আসছে সেটা হচ্ছে 235, ভাগ করে দিলে থাকে 7.44। এখন একইভাবে আমরা আয়রনেরটা বের করব। আয়রনের সেম ভাবে আমরা ভর ত্রুটিটা বের করে 931 দিয়ে গুণ করে ভাগ করে দেব। তো আমরা আয়রনেরটা এখানে নিচে করি। আয়রনের ভর ত্রুটি ΔM ইকুয়াল টু প্রোটন সংখ্যা দেওয়া আছে 26, প্রোটনের ভর দিয়ে গুণ করলাম, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে আমরা নিউটন সংখ্যা পাবো। ঠিক সেম ইউরেনিয়ামের যেভাবে করলাম সেভাবেই করব। আর নিউটনের ভর দিয়ে গুণ করব। 6 মাইনাস প্রকৃত ভর দেওয়া আছে 56, তাহলে ভর ত্রুটি আসছে 0.45208। তাহলে আমাদের শক্তির মানটা পাবো 931 দিয়ে গুণ করলে যত আসে 0.45208 ইন্টু, আচ্ছা এটাকে আমরা ইএফ দিয়ে প্রকাশ করি। তাহলে আমাদের এখানকার অ্যান্সার আসছে 420.886। আচ্ছা ওই দিক, এখন আমাদের উপরের দিকটা একটু মুছে দিই।
তো এখন আয়রনের নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি কত আসছে এটা একটু দেখে নিই। আয়রনের এখানে দেওয়া আছে ভর সংখ্যা 56, তাহলে এটাকে 56 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 420.886 ডিভাইডেড বাই 56 আসছে 7.51583। দেখো আমরা ইউরেনিয়ামের ক্ষেত্রে পেয়েছিলাম নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি 7.44, আর আয়রনের ক্ষেত্রে পেয়েছি 7.515। তার মানে বোঝাই যাচ্ছে আয়রনেরটা বড়। যেহেতু আয়রনের নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি বেশি, তাই এটাকে ভাঙা কঠিন, তাই নিউক্লিয়াস বের করে আনা সহজ হবে কোনটা থেকে? অবশ্যই ইউরেনিয়াম থেকে। তো আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তো আজকে আমাদের এই পর্যন্তই ছিল। আশা করি এই অধ্যায়ে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে। এমসিকিউ এর টেকনিকগুলোও তোমরা বুঝতে পেরেছো। আর এই অধ্যায় থেকে সিকিউ আসলে ইনশাআল্লাহ তোমরা সলভ করতে পারবে। তো ধন্যবাদ।